আইনি ব্যবস্থা নেওয়াটা অগ্রাধিকার, না দলকে বিপাকে ফেলাটা অগ্রাধিকার? এইটার উপর দাঁড়িয়ে একটু মাপকাঠি হলে ভালো হয়। খারাপ কিছু হলে কেউ জাস্টিফাই করতে যাচ্ছে না। একটা জিনিস বারবার করে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক নির্দিষ্ট প্রতীকে জিতে আসা তারা কেন এভাবে চলে যাচ্ছে, কিন্তু ঠিক এইরকম একটা বিষয় দাঁড়িয়ে বিজেপি বিশেষ করে কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে গত 15 বছর ধরে যখন একের পর এক বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এই বিধানসভায় তাদেরকে নির্বাচনের সম্মুখীন হতে দেওয়া হয়নি, ভাঙিয়ে নেওয়া হয়েছিল, তখন তারা তো যে প্রতীকে জিতে এসেছিল সেই বিষয়টা মাথা রাখা হয়নি। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে তারা এটা বলছেন, শুনছি, খুব কড়াভাবে এর প্রতিবাদও করছি না, কিন্তু এই ধরনের যারা এই দুটো দলের ভাবাবেগ ইত্যাদি এগুলো সব তফাৎ থাকে, কিন্তু যেখানে এতদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিদি 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 টিকিট চাই এগুলো করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা আইডিওলজিক্যালি উল্টো দিক হয়ে যাচ্ছে এই এমএলএ এমপিদের ক্ষেত্রে। যেমন এমপিরা জিতে এসেছেন বিজেপি বিরোধী ভোটে, আর যাচ্ছেন এনডিএর জোট শরিক হতে বা এনডিএর বন্ধু হতে। এটা শুধু তৃণমূল নয়, একজন ভোটারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। আর এখানে আমি তৃণমূল ফ্যামিলির কথাটা বলতে পারি, তৃণমূল পরিবারের কথাটা, যে ভোট শেষ হয়েছে 1 মাস 1.5 মাসের বিষয়, তো তার মধ্যেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতেছি বলতেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, দিদির প্রার্থী, তারা যদি উল্টো করেন সেটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যায়। তবে অতীতের কথা তুলে যারা দু একটি প্রশ্ন তুলবেন সেটা আমাদের শুনতেই হবে। সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন, তারাও বলছেন যে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলে যোগ দিলেন আবার বলছেন তৃণমূল, এটা কি করে হতে পারে? মানে 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 এটা কি করে? উনি কি মানে উনি দল বদলে রেকর্ড করতে পারেন, শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একসঙ্গে দুটো দলে কি করে থাকতে পারেন? একজন মানুষ সারা জীবনে দল বদলে রেকর্ড করতে পারেন, দলের মধ্যে শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একজন মানুষ একসঙ্গে দুটো দলে থাকতে পারেন কি করে? তাহলে এইগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কোনো উত্তর দিয়েছেন? যে পার্টির কাছ থেকে নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য কিছুদিন আগে টাকা চেয়েছিলেন, তার উত্তরটা জিজ্ঞাসা করছেন না? কারণ আপনারা প্রত্যেকের কথায় আপনারা আমাদের প্রতিক্রিয়া নেন। আমি অফিসিয়ালি বলছি আপনাদের, কল্যাণদা অফিসিয়ালি বলেছেন যে যারা কে দিল্লিতে থাকে, তাহলে আপনিও ঠিক করে নিন দিল্লির কোনো ইস্যুতে আমাকে এখানে রিয়াকশন দেবেন না, এসব ফালতু যুক্তিতে আমায় দেবেন না। কিন্তু আপনার কাজ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে প্রশ্ন এড়িয়ে যাওয়া? তাহলে চুপ করে বসে শুনুন, কথা যখন তুলেছেন পুরোটা শুনবেন, মাঝখানে ঘোরাতে যাবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, একটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। তো এবার জিজ্ঞাসা করুন না যে যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি ফাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহরত্নের ব্যাপার আছে, একটু জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুক, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞাসা করতে পারছেন না? ব্যাঙে হাঁচলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি, সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া, একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন। তারপর জিজ্ঞাসা করুন না, ও সুদীপ দা, নিজের গাড়ি কেনার জন্য কি টাকা চেয়েছিলেন না চাননি? কেন চেয়েছিলেন? কিসের এত লোভ? ভোটের যে ইয়েটা দিয়েছেন, ওই নির্বাচনী হলফনামা, সেখানে তো আপনারা সব কোটিপতি, তাহলে গাড়ি কেনার জন্য পার্টির ফান্ড থেকে টাকা চাইছেন কেন?
বিদ্রোহী সেজে পার্টির ফান্ড থেকে ব্যক্তিগত গাড়ি কেনার টাকা চাইবেন, আবার কয়েকজন থানায় অভিযোগ করে বলবেন যে আমরা সব সাধু, অ্যাকাউন্টে যেন এই না হয় ওই না হয়, দুটো কি করে একসঙ্গে কি করে হবে? আমি বলতে পারবো না, আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি বলতে পারবো না। আমি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন, তার মধ্যে কারুর নাক গলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। উত্তরবঙ্গে ভারী বর্ষণের জন্য নিশ্চয়ই আপনারা তৃণমূলকে দায়ী করছেন না। হ্যাঁ, এবার বলুন। প্রবল ভারী বৃষ্টি অতীতে দেখা গেছে, যখনই কোনো ভারী বৃষ্টি বা এ ধরনের কিছু হয়েছে, তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন ঝাঁপিয়ে পড়তো। অধিকাংশ ক্ষেত্রে মমতাদিকেও আমরা চলে যেতে দেখেছি সেখানে। তাহলে এবার আমরাও দেখব যে নিশ্চয়ই সরকার বা এখনকার মুখ্যমন্ত্রী তাঁরাও উদ্ধার ইত্যাদি ত্রাণ যা যা ব্যবস্থা করার নিশ্চয়ই সেখানকার প্রশাসন করবেন, আমরা দেখতে পাবো। সেটা বলতে পারবো না। একটা ওই রকম জায়গায় একটা ব্রিজ তৈরি শুরু হয়েছে, অস্থায়ী ব্রিজ করে দেওয়া হয়েছিল, ব্রিজটা আগেও পর্যুদস্ত হয়েছিল, এখন সেটা কতদিনে শেষ হতো, কতটা কি, আমার পক্ষে বলা অসম্ভব। ওটা একদম প্রশাসনিক বিষয়। কোন কুৎসা করা হয়েছে? কারোর বিরুদ্ধে কোনো কুৎসা করা হয়নি। কেউ যদি তৃণমূলের সিম্বলে জিতে, তারা ভোটে, তাদের যে ভোটাররা ভোট দিয়েছেন, তারা বিজেপি বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এই সাংসদদের ভোট দিয়েছেন। তো তাদের তো 5 বছরের টার্ম, বিধানসভা নির্বাচনে জেতা হারার সঙ্গে তো তাদের কোনো সমস্যা ছিল না। তো সুতরাং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই বলে যারা ছাড়তে চাইলেন, তো তারা বলছেন আমরা এনডিএ জোটে যেতে চাই। তো জিতেছেন বিজেপির বিরোধী ভোটে, আর যেতে চাইছেন বিজেপির বন্ধু জোটে। তো এই রাজনৈতিক প্রেক্ষিতগুলোই মনে করিয়ে দেওয়া হয়েছে। তো তারা কুৎসা বলছেন কেন এগুলোকে? তারা, আমি তো বলবো তাদের নিজের নিজের এলাকায় গিয়ে, দিল্লি বা কলকাতায় কারণ নৈশভোজে একজন সাংসদ, সম্ভবত আরামবাগ, তার এলাকায় পুরসুরায় তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়ে গেলেন, আর তাদের দিল্লির মেনু শোনা যাচ্ছে মাটন, মাছের ভাপা ইত্যাদি ইত্যাদি। তো তারা নিজেদের সেখানে একটু কর্মীদের পাশে দাঁড়াবেন, ওয়ার্কার্স মিটিং করবেন, তারা যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনগুলো তারা কর্মীদের সঙ্গে আলোচনা করবেন, এ তো ভালো কথা। কিন্তু সেটা না করে তারা কুৎসা বলছেন কেন? কোনটা কুৎসা করা হয়েছে? কোনো কুৎসা তো করা হয়নি। তারা একটা রাজনৈতিক নতুন অবস্থান নিচ্ছেন, সেই রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু রাজনৈতিক যুক্তি এবং রাজনৈতিক প্রশ্ন করা হয়েছে, এটাকে কুৎসা বলার কোনো কারণ ঘটেনি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি দল নিজের লড়াইতে তৈরি করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক স্ট্রাগলের উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ, কেউ এমপি,
কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েতে, যে যেখানে আমরা প্রতিষ্ঠিত হয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের মঞ্চের উপর দাঁড়িয়ে। আজ আমাদের এই অবস্থা হলো যে আমাদের বলতে হচ্ছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নেব। এই কথাটা যদি আমি কোনোদিন বলতে যাই তাহলে তো মনে হবে আমি মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। যিনি তৈরি করেছেন, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা তৈরি করব, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা নতুন দলে যাব। যিনি দলটা জন্ম দিলেন, যার রাজনৈতিক লড়াই, শরীরে মনে অজস্র আঘাত, তার উপর দাঁড়িয়ে উনি লড়েছেন, উনি মার খেয়েছেন, উনি লড়াই করেছেন, আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আজকে যে কোনো কারণে হোক একটা দলের কোণঠাসা বা একটু চাপের অবস্থা, বিরোধী দিকে থাকতে হচ্ছে, আমরা কেউ চলে যাচ্ছি তবু একটা হয়, আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার কথা ভাবছি। ওপরওয়ালা বলে একটা জিনিস আছে, ওপরওয়ালা ক্ষমা করবে না এই মানসিকতা। আমি এ বিষয়ে বলতে পারবো না। মিটিং মিছিল চিরকাল হয়ে এসছে। কিছু কিছু বিশেষ দিন থাকে, বিশেষ ঘটনা থাকে, সেই জায়গাগুলোর স্মরণটা সেই ঘটনাস্থলেই সাধারণভাবে রীতিমাফিক। বাংলা রাজনীতি সচেতন। আপনার ঘটনা ঘটেছে এই জায়গায় আর আপনি স্মরণ করবেন ওই জায়গায়, সাধারণভাবে হয় না। কিছু ব্যতিক্রমী জিনিস থাকে। আমরাও রাস্তা খুলে রাখার পক্ষে, আমরাও যানবাহন এবং পথচারীদের স্বাধীনতার পক্ষে, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর দিন থাকে, সেই দিনগুলি সেই জায়গায় পালন করতে হয়। ফলে এগুলোকে জেনারেলাইজ করে উচিত বা উচিত না, সরলীকৃত বন্ধনে ফেলাটা ঠিক না। একটি নতুন সরকার রাজ্য বাজেট পেশ করবেন। রাজ্যে নতুন সরকার এসছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জনমুখী, মানুষকে কতটা রিলিফ দেওয়া যায়, প্রত্যেকটা পরিবারের কাছে কিভাবে দাঁড়ানো যায়, তো এগুলো ওপর দাঁড়িয়ে হয়েছে বিপুল সংখ্যক মানুষের কাছে। একটা পরিকাঠামোগত, আর একটা হচ্ছে সামাজিক আর্থিক সুরক্ষা। তো এখন নতুন সরকার, আমরা প্রথমেই কোনো সরকারকে তাদেরও একটু সময় দেওয়া উচিত। যে সরকার নতুন এসছেন, তো তাদেরও আমরা নিশ্চয়ই একটু সময় দেওয়া উচিত, তাদেরও কাজ করতে। কাজের প্রথম থেকেই এটা ঠিক এটা ভুল, নিশ্চয়ই আমরা মানুষের স্বার্থে বলবো, কিন্তু আমরা এই সরকারকে সময়ও দেব। ফলে আমরা আশা করব যে যে জনমুখী প্রকল্পগুলো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি মানুষের জন্য করে গেছেন, কার্যত 99% পরিবার যার সুযোগ সুবিধা পায়, তো সেই সুযোগ সুবিধাগুলো যেন একেবারে অটুট থাকে এবং মানুষ যেন সেই সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে নতুন যে পরিকাঠামোগুলো, যা যা এতগুলি কাজ হয়েছে, সেই কাজগুলি থেকে যেন বঞ্চিত না হন। প্রায় 100-র মতো সামাজিক সুরক্ষা প্রকল্প, এগুলো যেন শুধুমাত্র সরকার বদল হয়ে গেছে বলে বন্ধ করে দিতে হবে। দেখুন, এই উপযুক্ত শব্দটার ক্লারিফিকেশন কি? এই যে উপযুক্ত, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যোজনা দেওয়া হবে, তো এবার একটি শব্দ আছে তার আগে, উপযুক্ত। এবার কেউ একজন মন্ত্রীর মুখে শুনছি এই হলে এই, একজন মন্ত্রী বলছেন ওরা যদি ওটা না করে তাহলে এটা পাবে না, আর একজন মন্ত্রী বলছেন এইটা হলে ওটা পাবে। কিন্তু এর নির্দিষ্ট ক্লারিফিকেশনটা কি? যেটা অন্নপূর্ণা ভান্ডারের ভোটের আগে যেটা টাকার ফর্ম বিলি হয়েছিল 1 পাতার, সেটার সঙ্গে আসল ফর্মের কোনো সম্পর্ক নেই। এবার আসল ফর্ম বলে যে 13 পাতার গেল, তাতে কিন্তু কে পাবেন আর কে পাবেন না সেগুলো ক্লারিফাই করা নেই। সেখানে শুধু পরিবারের সমস্ত ইনফরমেশন নেওয়া আছে, তথ্যপঞ্জি। আর রাজ্যপালের ভাষণে আমরা পেলাম যে উপযুক্ত মানে মহিলা উপভোক্তাদের। ফলে আমরা আশা করব যে এই যে প্রকল্পগুলো বিপুল কয়েক কোটি মানুষের সুবিধার্থে
মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, ফলে তার থেকে যেন সংখ্যাটা না কমে, অর্থাৎ বিভিন্ন সামাজিক সেক্টরে যারা পান, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শ্মশান বা কবরস্থান পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ানোর, সেগুলি যেন কোনোটি বন্ধ না হয় এবং তার উপভোক্তার সংখ্যা যেন কমিয়ে না দেয়া হয়। আপনারা খরচ কমাতে গিয়ে যারা সুবিধা পাচ্ছেন তাদের সংখ্যা যেন, এই যে উপযুক্ত, এর নির্দিষ্ট ক্লারিফিকেশন, আপনারা যদি উপভোক্তার সংখ্যা পরিবর্তন করতে চান তাহলে বাজেট ভাষণে উপযুক্ত কথাগুলো যে যে স্কিমের ক্ষেত্রে হবে তার পর্যাপ্ত ক্লারিফিকেশনটা রাখবেন। বলতে পারবো না, জল্পনার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হতে পারে না। হতেই পারে। বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছেন, বাম দিকে যাচ্ছেন, ঢুকে বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছেন। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদির উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি অনেক সিনিয়র, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন। আমার কোনো মন্তব্য করা এখানে সমীচীন নয়। বামপন্থী আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যেগো পথ চিনি না। ফলে অনেককে এখন হাত ধরে নিয়ে যেতে হচ্ছে। देखिए बंगाली में एक गाना है, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যেগো পথ চিনি না। मेरा हाथ पकड़कर लेकर चलो दोस्त, मेरा राह मुझे मालूम नहीं है। तो ये जो लोग अभी असेंबली अंदर में घुस के लेफ्टिस्ट हो गया है, वामपंथी हो गया है, इसके कई लोगों के मुंह में ये गाना चल रहा है, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যেগো পথ চিনি না। ज्योतिप्रिय मल्लिक दादा से हमारा कोई बात अभी नहीं हुआ। मैं असेंबली का अंदर में था, अभी भी प्रेमिसेस का अंदर में हूँ। मैं अभी सुना, अभी मेरे इसके ऊपर मेरा कोई कमेंट नहीं है। नहीं, वो उसका ट्रेनिंग ऐसा होता है, हमारा जो नॉर्मल ट्रेनिंग है वो तो असेंबली से करेगा, लेकिन एक पार्टी से जीतकर कैसे दूसरे पार्टी 1 महीना का अंदर जाने का क्या क्या लॉजिक, उसका ऊपर ट्रेनिंग चल रहा है। वहां पर कैसे ये एक पार्टी से जीतकर अभी दीदी 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 बोलकर टिकट लेकर 1 महीना के अंदर अंगूठी ये थे, यहां से अभी काली नहीं उठा, कैसे दूसरा, कैसे पार्टी का फोन अवॉइड करना है, कैसे बोलना है, मैं घर में हूं, पैर टूट गया है लेकिन हूं दूसरे किसी के घर में। तो ऐसा कुछ स्ट्रैटेजिक ट्रेनिंग हो रहा है, वो ट्रेनिंग हमारा जरूरत नहीं है। वो तो अभिषेक बनर्जी हमारा ऑल इंडिया जनरल सेक्रेटरी है, स्पीकर का साथ काम है, स्पीकर बुलाया है तो हमारा पार्टी का काम करने गया है। देखिए, वो ज्योतिप्रिय मल्लिक से हमारा कोई बात नहीं हुआ है, तो उसका क्यों उन्होंने रिजाइन दिया मेरा मालूम भी नहीं है। मैं असेंबली का अंदर में था, तो अगर वो क्या बोला, क्या कर रहे हैं, हमारा ख्याल से ज्योतिप्रिय मल्लिक हिमसेल्फ विल क्लैरिफाई, ही इज द बेस्ट पर्सन। नहीं, हमारा घर के ठीक सामने एक कॉलेज है, खोसेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन।
वो हम मेरा एकदम पहले से मैं सुबह शाम ये जोक करने वालों को मैं देखते हैं, तो इसे कोई नए कुछ हमारे लिए नहीं है। जोक अच्छा है, जोक करना चाहिए, लेकिन योगा कोई पॉलिटिकल इवेंट भी नहीं है। योगा एक पूरा पुराना सिस्टम है, ये सिर्फ भाजपा का एजेंडा है वो नहीं है। बहुत सारे जो नॉन भाजपा वो भी योगा करते हैं। हमारा घर चलाइए सुबह, वो सामने एक है घोसेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, नॉट कुणाल घोष, आधार घोष, लेकिन घोसेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, विष्णु घोष का फिजिकल एजुकेशन कॉलेज है। पूरा वर्ल्ड में कई उनका जो सब कैंप्स और ट्रेनिंग सेंटर्स उनका स्टूडेंट लोग किया है, तो वो तो पुराना हमारा रीति है योगा। হ্যাঁ, যারা এত কথা বলছিলেন রেড রোড 2 ঘন্টা ছুটির দিন সকালে 2 ঘন্টার জন্য বন্ধ করা যাবে না, তারা আবার বলছেন 7 দিনের জন্য ওয়ার্কিং ডেতেও রেড রোড বন্ধ, এবং ব্যাপক যানজট তৈরি হচ্ছে রেড রোডকে ঘিরে। মানে ছুটির দিন সকালে 2 ঘন্টা রেড রোড বন্ধ করা যাবে না, কিন্তু কাজের দিনে 7 দিন রেড রোড। দেখুন, এটা আদালত, মানে আমরা সবসময় ল অ্যাবাইডিং সিটিজেন এবং আমরা আদালত এবং বিচারপতিদের উপর পূর্ণ আস্থা রাখি। এখন কোন বিচারপতি চাকরি করতে করতে হঠাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে বিজেপির প্রার্থী হয়ে যাবেন, কার মনের মধ্যে কি আছে, তার কার অন্তরাত্মা কি বলছে, সে তো আমরা বললে আদালত অবমাননা হয়ে যাবে। তো ফলে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্তরাত্মার মডেল স্মরণে রাখছি, বাকি দেখছি, বাকি মুখে বলে যাচ্ছি। ল অ্যাবাইডিং সিটিজেন, আদালতের উপর পূর্ণ আস্থা আছে, বিচারপতিদের উপর পূর্ণ আস্থা আছে, কিন্তু কোন বিচারপতির মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্তরাত্মা লুকিয়ে আছে সে কি করে বুঝবো? থ্যাংক ইউ।